1975-এর হিরো বীরদের, মানে আপনার বড় ভাই বজলুল হুদা সহ, তাদেরকে কেন জাতীয় বীর হিসাবে স্বীকৃতি দেয়া হচ্ছে না? জাতীয় বীর আর গ্রেট এমানসিপেটর, এই শব্দটা উনি ব্যবহার করেছেন, যে বিরাট মুক্তিদাতা, জাতীয় বীর এবং মুক্তিদাতা হিসাবে কেন তারা সরকারি ভাবে প্রতিষ্ঠিত হচ্ছেন না? কারণটা কি? খুবই সুন্দর প্রশ্ন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি যিনি প্রশ্নটা করেছেন, যে এই প্রশ্ন কিন্তু সমগ্র জাতির, যেমন ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি সবার আছে, সেরকম ভাবে 15 আগস্ট বিপ্লবীদের আপনার সবাইকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবিও সবার। আবার যে বীররা বেঁচে আছেন 15 আগস্টে, তাদেরকে রাষ্ট্রীয় সম্মানে দেশে ফিরিয়ে আনার দাবিও কিন্তু আছে। খুবই সুন্দর। তো এখানে আছে। আর দ্বিতীয়ত, ডক্টর তাজ হাসমির অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছেন মেজর বজলুল হুদার ভাই। মেজর বজলুল হুদাকে আমরা সকলে চিনি, যিনি যাকে হাসিনা নিজ হাতে ফাঁসির রায় হওয়ার পরেও নিজ হাতে জবাই করেছেন এমন অভিযোগ উঠেছে এবং সেটা প্রমাণিত হয়েছে। সেই বজলুল হুদাকে তার ভাই বলেছেন, আমার ভাই সহ যারা 75 আগস্টের বীর যোদ্ধা রয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় সম্মানে যেন দেশে ঢুকানো হয়, রাষ্ট্রীয় সম্মানে যেন মেজর ডালিমদেরকে আবারও দেশে প্রত্যাবর্তন করা হয়। তিনি আরো বিষয়ে কথা বলেছেন, তার পরিবার নিয়ে কিভাবে চলছেন এবং তার পরিবারের উপর কি নির্যাতন হয়েছেন, সমসাময়িক অনেক বিষয়গুলো নিয়ে, এবং আওয়ামী লীগ কতটা খারাপ দল, আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে দেশে আরো কত ভয়ঙ্কর অরাজকতা হতে পারে, এই বিষয়ে নিয়ে কিছু তথ্য দিয়েছেন। আমরা আলোচনা শুনবো, এরপর বিশ্লেষণ করব। গড়ি সংগঠনের সভাপতি, তার আরেকটা পরিচয় আছে, 75-এর বিপ্লবের অন্যতম নায়ক শহীদ মেজর বজলুল হুদার তিনি ছোট ভাই। যে শহীদ মেজর বজলুল হুদাকে যে কিভাবে হত্যা করা হয়েছিল সেটা আমরা ডিউক হুদার বড় বোন লিজা আহমেদের কাছে শুনেছি অলরেডি। তো এসব ব্যাপার নিয়ে এবং বাংলাদেশে এখন কি হচ্ছে, এই সংকট থেকে কি করে আমরা উত্তরণ করব, এই সমস্ত বিভিন্ন ব্যাপারে আজ আমরা কথা বলবো ডিউক হুদার সাথে। আপনারা অনেকেই তার সঙ্গে পরিচিত। তিনি একজন অ্যাক্টিভিস্ট, সোশ্যাল মিডিয়াতে তিনি খুবই সোচ্চার। এছাড়া তিনি বাংলাদেশে যত্রতত্র তিনি মিছিল করছেন এবং তার মূল দাবি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমি তার এই দাবির সঙ্গে সম্পূর্ণ একমত। ডক্টর ইউনূস এবং বিএনপির কিছু নেতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সম্বন্ধে যে গড়িমসি করছেন, তার আমরা ঘোর বিরোধী। আসুন দেখা যাক আমরা ডিউক হুদা কি বলেন। ডিউক, আপনি বলেন, আপনার যা কিছু বলার সংক্ষিপ্ত ভাবে বলেন। আমি মাঝে মাঝে আমি প্রশ্ন করব। এটা তো আপনি জানেন যে এটা কোনো টিপিক্যাল টক শো নয়, আমি সঞ্চালক নই, আমি কোনো সাংবাদিকও নই। আমি আপনার সঙ্গে ড্রয়িং রুমে কথা বলার মতো করে একটা কথা বলবো। তো আপনি শুরু করতে পারেন। ধন্যবাদ শ্রদ্ধেয় ভাই, আপনি আমাকে সুযোগ দিয়েছেন আপনার মাধ্যমে সমগ্র জাতিকে কিছু কথা তুলে ধরার, সেজন্য ধন্যবাদ। আমরা দেখেছি যে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের চরিত্র কিন্তু এখনই উন্মোচিত হয়নি। যখন 72 থেকে 75 পর্যন্ত এদেশের প্রথম স্বৈরাচার ছিলেন খুনি শেখ মুজিবুর রহমান, প্রতিষ্ঠিত প্রথম স্বৈরাচার। তারই ধারাবাহিকতায় ক্ষমা চেয়ে মানুষের কাছে, জাতির কাছে তারই উত্তরসূরি, তারই কন্যা ফ্যাসিস্ট শেখ হাসিনা নতুন করে জাতির দায়িত্বে নেওয়ার সুযোগ পেয়েছিল। জাতি তাকে একটা সুযোগ দিয়েছিল, কিন্তু চোরে না তো শোনে ধর্মের কাহিনী। সে তার বাপের মতোই একইভাবে এদেশের মানুষের ওপর জুলুম চালিয়েছে, গণহত্যা করেছে, লুণ্ঠন করেছে, নিজেরা সম্পদের পাহাড় গড়েছে, দেশকে ধ্বংস করেছে এবং দেশকে আবার গোলামিতে নিয়ে গেছে, ভারতীয় গোলামিতে নিয়ে গেছে। তাই তাদেরকে অবশ্যই এ দেশে রাজনীতি করার কোনো অধিকার যদি দেন, আবার নতুন করে এ জাতিকে তারা গোলামিতে নিয়ে যাবে, তারা এ জাতিকে, দেশকে হত্যা করবে, দেশের মানুষকে হত্যা করবে। যেমন আপনি বললেন প্রথমে যে জয় বিপর্যস্ত অবস্থায় তাকে দেখা গেছে নিউ ইয়র্কে।
এগুলা হলো ওদের একটা আমাদের এতে ভনিতা, ভেক, ওদের ছদ্ম এগুলা। যেমন শেখ হাসিনা, আপনি নিশ্চয় জানেন যে মাথায় পট্টি বেঁধে ইসলামকে ব্যবহার করে তসবি টিপে তাহাজ্জুদ পড়ে আপনার এই জাতিকে বিভ্রান্ত করে সে ক্ষমতায় গেছে। এরকম ভাবে আমার মনে হয় জয়ের এই ছবিটা মানুষকে বিভ্রান্ত করার জন্য না, এই ছবিটা এক সাংবাদিক তার অজান্তেই তুলেছে। তার বিপর্যস্ত যে চেহারা, এটা কিন্তু অন্য ঘটনার দিকে দিক নির্দেশনা করে যে তারা আসলে খুবই চিন্তিত, এবং তার মা দেশে যাবার তো প্রশ্ন ওঠে না, এবং তার নিজের ব্যাপারেও সে চিন্তিত যে কি হয় না হয়। তারা এখন ভেঙে চুরে খান খান। একটা নেতাও বাংলাদেশের ভেতরে প্রকাশ্যে বের হতে পারছে না, এবং দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলে দিয়েছেন পুলিশকে যে আওয়ামী লীগ যদি কোথাও মিছিল করে, সভা করে, তাহলে তাদেরকে যেন গ্রেপ্তার করা হয়। তো সরকারের কাছে আমাদের দাবি করা উচিত, আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল না, তাহলে আপনার তাদের গ্রেপ্তার করবেন, সভা করতে দেবেন না, সেটা কি করে হয়? সেই জন্যই বলছি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে সাপের কেউটের বাচ্চা বাঁচিয়ে রাখলে সে বড় হয়ে গোখা সাপে পরিণত হবে। সেই জন্যই ডিউখোদা যেটা বললেন প্রথমেই, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, না করলে তারা আবার 10 বছর 5 বছর 10 বছর পরে তাদের স্বরূপে ফিরে আসবে। তো এটাই আমার বক্তব্য ছিল। হ্যাঁ, না ঠিক আছে, আপনার সাথে আমি একমত যে চিন্তিত, বাট তারা অনুশোচনা করবে না, করেনি। এবং তারা ওই আপনি বললেন যে আবার সুযোগ পেলে আপনার তারা প্রবল দেবেই, হানা দেবেই। সেই জন্যই আমাদেরকে মনে হয় যে এ বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত অতি শীঘ্রই নেওয়া দরকার। আপনি দেখেছেন যে আমাদের দেশের মধ্যে কিন্তু অস্থিরতা, অরাজকতা, বিভিন্ন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। এগুলা কিন্তু মূল শিকড় খুঁজতে গেলে আপনি আওয়ামী লীগকে পাবেন, এবং পাওয়া যাচ্ছেও, যে ধরা পড়ছে পাওয়া যায়। তাহলে দেশ যদি স্থিতিশীল না হয়, তাহলে একটা জাতীয় নির্বাচন কিভাবে হবে? একটা জাতীয় নির্বাচন সুশৃঙ্খলতা ফিরিয়ে আনতে হবে। তো এই স্থিতিশীলতা না থাকলে, আপনি যদি একটা পানিতে, নদীর পানিতে আপনি ঝাঁকি দেন, ঘোলা থাকে, তখন তো আপনি নিচে দেখতে পাবেন না তলদেশ। আপনি তখনই দেখতে পাবেন যখন নদীর পানিটা ঠান্ডা হবে, শীতল হবে, অথবা থেমে থাকবে, তখন আমি তলদেশ পর্যন্ত দেখতে পারবেন। তাহলে দেশের যে কি করতে হবে সেটা যতক্ষণ পর্যন্ত ওই বিশৃঙ্খল অবস্থা থাকবে, ততক্ষণ পর্যন্ত পরবর্তী পদক্ষেপ, দেশ গড়ার কোনো পদক্ষেপ নেওয়া খুব দুরূহ ব্যাপার। এবং এটাই ভারত থেকে শেখ হাসিনা বসে বিভিন্ন নির্দেশনা তারা দিচ্ছে প্রতিদিন। আপনি হয়তো দেখেছেন, প্রতিদিন সে একটা না একটা বক্তব্য দিচ্ছে, এবং যে বক্তব্যগুলা দেশকে অস্থিতিশীল করার বক্তব্য। অতএব যদি বলেন, যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া যায়, তাহলে এই সুযোগগুলা তারা আর পাবে না। ছাত্রলীগকে যেমন নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগ কিন্তু বিষ, তাদের দোড়া সাপের চেয়েও তারা নামার মতন কোনো অবস্থা নাই, তারা নির্জীব হয়ে গেছে। জি বলেন। একজন দর্শক প্রশ্ন করেছেন, ইমরুল ওয়ার্ল্ড, তিনি বলছেন যে আপনি 15ই আগস্টকে গ্লোরিফাই করছেন। 75-এর পরে এই মানে যদি সময় দেওয়া হতো, মুজিবকে বাঁচিয়ে রাখা হতো, তাহলে 2024-এর মতো তার পতন ঘটতো। এই যে ভুল মানে সিদ্ধান্ত, এই যে ভুল পর্যালোচনা একজন দর্শক যেটা করছে, শ্রোতা করছেন, তারা শেখ মুজিবকে দেখেন নাই, বাকশাল কি জিনিস ছিল তারা জানেন না। শেখ হাসিনার চাইতেও, শেখ হাসিনা যেটা পারেনি শেখ মুজিব সেটা করেছিলেন। সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ভাইস চ্যান্সেলর, সরকারি কর্মচারী, সবাইকে তিনি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ দলের সদস্য বানিয়েছিলেন, মানে জোরপূর্বক বানিয়েছিলেন। সুতরাং ওইটাকে অপেক্ষা করলে, এই হাসিনাকে উৎখাত করতে 15 বছর লেগেছে, শেখ মুজিবকে 25 বছরে উৎখাত করা যেত না, সেনা অভ্যুত্থান ছাড়া। 15ই আগস্ট 75-এই একেবারে 20 দাঁতটা মানে তখনই ভেঙে তাদেরকে শেষ করে দেয়া হয়েছিল, কিন্তু সেটা পরবর্তীকালে ব্যর্থ হয়ে গেল বিভিন্ন। এটা সময় উপযোগী সিদ্ধান্ত ছিল 15 আগস্টের ওই দিন, কারণ তারা সারা দেশে গভর্নর তৈরি করে সমস্ত ইউনিটকে শক্তিশালী করে ফেলছিল। তাদের আর আপনি যেটা বললেন 25 বছরে তাদের সরানো যেত না। এবং
যে প্রশ্নটা করছেন তার কাছে সবিনয় আমি বলতে চাই যে আপনি 72 থেকে 75-এর সঠিক ইতিহাস এখন তো পাওয়া যাচ্ছে, এখন পড়ুন, দেখুন, তাহলে বুঝবেন যে ভয়াবহতা এবং সেই সময় সঠিক সিদ্ধান্ত। এবং 24-এর যে বিপ্লব, 24-এর 5ই আগস্টের যে বিপ্লব, এটা 15 আগস্ট বিপ্লবেরই ধারাবাহিকতা। 7ই নভেম্বর 75-এর যে বিপ্লব, এটা 15 আগস্টের বিপ্লবকে রক্ষা করার জন্য 7ই নভেম্বর বিপ্লব হয়েছিল। এই যে ধারাবাহিকতা সৃষ্টি হচ্ছে, মানুষের মধ্যে চেতনা সৃষ্টি 15 আগস্টই কিন্তু এনে দিয়েছে। এটা আমি ভাই হিসেবে বলছি না, এটা একজন নাগরিক হিসাবে আমি বলছি, একজন সচেতন নাগরিক হিসাবে আমি এই কথাটা বলছি। ধন্যবাদ। জি, আপনি এখন কি মনে করেন আন্দোলন কোন দিকে যাচ্ছে, সরকার কি মনে করে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে? আমি এ প্রসঙ্গে বলতে চাই যে আজকে আমরা আপনার 200 বছরের গোলাম ছিলাম, আমরা বলি, হ্যাঁ, 50 বছর এই আমরা যে স্বাধীনতার কথা বলি, এই স্বাধীনতায় আমরা 53 বছর 50 বছর পার হয়ে গেল, কিন্তু আমরা কোনো একটা মুক্তি, যে মুক্তির স্বাদটা আস্বাদন করতে কি আমরা পেরেছি? আমরা পারি নাই। আমি এ দেশে থাকি, এদেশে নাগরিক হিসেবে বলে যে আমি কোনো স্বাদ গ্রহণ করতে পারি নাই, কিন্তু স্বাদ গ্রহণের অনেক চেষ্টা করেছি। কিন্তু এই ক্ষমতাসীন সরকারি দলের লোকজন থেকে শুরু করে যারাই ক্ষমতায় থেকেছে, তারা জনগণের মুক্তিকে প্রাধান্য না দিয়ে নিজেদের ক্ষমতাকে আঁকড়ে রাখার চেষ্টা করেছে। 5ই আগস্ট মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে, এই সুযোগ যদি আমরা কাজে না লাগাতে পারি, ফ্যাসিস্ট শক্তি সহ যারা আমরা আছি, ফ্যাসিস্ট শক্তিকে বাদ দিয়ে, এই শক্তিকে সম্পূর্ণ বাদ দিয়ে আমরা যদি ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট বিরোধী মোর্চা করে আমরা আগে দেশকে একটি পর্যায়ে নিয়ে যেতে পারি, তারপরে নির্বাচন তো অবশ্যই দিতে হবে, নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে, কিন্তু সেটা সবাই ঐক্যবদ্ধভাবে পরিবেশ সৃষ্টি করে, জবাবদিহিতা নিশ্চিত করে। আজকে যদি জবাবদিহি নিশ্চিত করে না আমি নির্বাচনে যাই, তাহলে আবার চোর ডাকাত ক্রিমিনালরা নির্বাচিত হবে, কারণ এখন তো টাকার প্রয়োজন। কিন্তু এমন একটা পরিবেশ আনতে হবে যেখানে নির্বাচিত হবে সৎ, যোগ্য, দক্ষ মানুষজন, লোভ, হিংসা, স্বার্থপরতা যাদের মধ্যে নাই। যতক্ষণ পর্যন্ত এটা আমরা নিশ্চিত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত নির্বাচনে যদি যাই, তাহলে আমাদের এই সুযোগটা হারিয়ে যাবে এবং আমরা আবার সেই তিমিরে চলে যাব, আবার ভারতীয়, প্রচ্ছন্নভাবে ভারতীয় গোলামিতে চলে যাব। আমরা কোনোভাবেই ভারতীয় গোলামিতে যেতে চাই না। আমরা কোনোভাবেই এই চোর ডাকাত, মানে অবৈধ টাকার মালিক, দুর্নীতিবাজদের আর সংসদে দেখতে চাই না। কারণ সংসদে যাবে যারা আইন প্রণয়ন করবে, একটা সুন্দর সৎ যোগ্য দক্ষ ব্যক্তি যারা আইন করবে। সংসদের চোর ডাকাতের কাজ কি? এ সম্বন্ধে আমি ওইদিকেই যাচ্ছি। তবে আপাতত আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে দেশে একটা সংস্কার লাগবে, ভালো মানুষ তৈরি করতে হবে রাজনীতিবিদ হিসেবে, যে কোনো লোক যেন নির্বাচিত হয়ে সংসদে আসতে না পারে, ওই দিকটা আমরা আসছি। কিন্তু তার একটা পূর্ব শর্ত হিসেবে আমরা এই প্রসেসটাকে যারা বাধা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ভারতের আশীর্বাদে। আপনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যেটা বলছেন, বাংলাদেশে অচিরে একটা নির্বাচন হওয়া উচিত, নির্বাচন হলেই তাদের সঙ্গে আমরা কথা বলতে পারবো। একই কথার আমরা প্রতিধ্বনি শুনছি মির্জা ফখরুল ইসলাম প্রমুখের মুখে। এটা খুবই আমার কাছে আশ্চর্যজনক মনে হয়। এবং ডক্টর ইউনূস পর্যন্ত মির্জা ফখরুলদের এই দাবির পরিপ্রেক্ষিতে তারা বলেছেন যে আওয়ামী লীগ স্বাধীনতা অর্জন করেছে, ওই ধরনের একটা দল, তাদেরকে আমরা নিষিদ্ধ করতে পারি না। ছাত্রলীগ নিষিদ্ধ করার পরেও কিছু বিএনপি নেতা অস্ত্র বিসর্জন করেছেন। এই যে ব্যাপারটা, ডক্টর ইউনূস ওদের বলছে রাজনীতিবিদরা করবে, আমি কোনো রাজনৈতিক সরকার চালাই না। এই কথাটা খুবই মারাত্মক। কেননা রাজনৈতিক, উনি তো ক্ষমতাধীষ্ট, রাজনীতির ব্যাপারটাই হচ্ছে হিউম্যান রিলেশনস ইন পাওয়ার পার্সপেক্টিভ। ক্ষমতার সঙ্গে মানুষের যে সম্পর্ক, সেটাই হচ্ছে রাজনীতি। তো উনি তো অবশ্যই একজন রাজনৈতিক সরকার চালাচ্ছেন, পলিটিক্যাল গভর্নমেন্টের উনি প্রধান। তবে আপনি কি মনে করেন বড় প্রতিবন্ধকতাটা কি
সরকার নাকি বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে কাদের কাছ থেকে আপনারা বেশি বাধা পাচ্ছেন? বড় প্রতিবন্ধকতা ভারতীয় আগ্রাসন। দিল্লি সবসময় আমাদের দেশের উপরে, বাংলাদেশের উপর আগ্রাসন করেছে। এই আগ্রাসনের কারণেই বিএনপিকে হয়তো তারা ভারত বলছে, ডাকছে যে তোমরা হলো নির্বাচন দাও, তোমরা নির্বাচন নাও। এটা আমি আগে আপনাকে বলেছি যে সমস্ত ফ্যাসিস্ট বিরোধী শক্তিকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। যদি ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় তাহলে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে নির্বাচন করার, এবং এ ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারবে না, থাকা যাবে না। আমি মনে করি বিএনপিও আর দ্বিমত করে কুলাইতে পারবে না, কোন দলই করতে পারবে না। আওয়ামী লীগ এবং তার, শুধু আওয়ামী লীগ না, এবং তার যারা দোষর ছিল সেসব দলগুলাকে প্রথমে নিষিদ্ধ করতেই হবে। যে কোনো মূল্যে, যে কোনো প্রয়ায় আমরা নিষিদ্ধ করতে বাধ্য করবো ইনশাল্লাহ। তার আগে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। খুব সুন্দর কথা বলেছেন যে শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের দোসর, কারণ এই যে জাতীয় পার্টি, এই যে জিএম কাদেরের দল, রওশন এরশাদের দল, তারপরে আপনার এই যে আরো 14 দল যারা ছিল, এই যে রাশেদ খান মেননের দল, ইনুর দল, যারা যারা দালালি করেছে হাসিনার সঙ্গে মিলে, এদের 2-3 জন গ্রেপ্তার হয়েছে। ইনু এবং মেনন, জিএম কাদেরকে কোন এক অদৃশ্য কারণে এখনো গ্রেপ্তার করা হয়নি, সে এখনো মাঝে মাঝে বক্তব্য দেয়, দুঃসাহস দেখায়। এদেরকে যদি আমরা নিষিদ্ধ ঘোষণা না করি, লোকে মনে করবে যে এরা আবার ক্ষমতায় চলে আসবে, এদের ভয় পাবে, সমীহ করবে। এবং আওয়ামী লীগকে এবং তাদের দোসরদের ভয় পেয়ে সমীহ করা মানে যখন তারা দেখবে যে বিএনপির মহাসচিব বলছেন না না না, ইতিহাসের সঙ্গে আওয়ামী লীগের ওতপ্রোত সম্পর্ক রয়েছে, সেই দলকে নিষিদ্ধ করা যাবে না, তারা তো ইতিহাসটাকে বিকৃত করে দিচ্ছেন। আওয়ামী লীগ নেতৃত্ব পালিয়ে গেল 25শে মার্চের পরে, এবং যেটা বদরুদ্দিন ওমর বহুবার বলেছেন যে শেখ মুজিবকে স্বাধীনতার বীর, স্বাধীনতার নেতা কি করে আমরা বলি, বাংলাদেশে যে একটা যুদ্ধ হচ্ছে সেটাই তো উনি জানতেন না। 9 মার্চ যিনি বন্দী ছিলেন পাকিস্তানে, তার রোল ছিল শূন্য, জিরো। তার নামে লোকজন আন্দোলন করেছে, কারণ 7ই মার্চে তিনি যে কথাগুলো বলতে বাধ্য হয়েছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, ওইটাকেই আওয়ামী লীগ ক্যাপিটাল করে আন্দোলন চালিয়েছে। সুতরাং আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার দল, এটা যারা বলছেন তারা মিথ্যাচার করছেন বা না বুঝে কথা বলছেন। সুতরাং আমি আপনার কাছে আবার ঘুরিয়ে আমি আবার আপনার কাছে শুনতে চাই যে কাদেরকে, ভারত তো করছেই, কারা ভারতের হয়ে এই কাজটা করছে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, চুপ্পুকে চাকরিচ্যুত করা যাবে না, ওয়াকারকে সরানো যাবে না, এটাই তো প্রতিবন্ধকতা। তো আপনি কি মনে করেন কারা করছে, বা কারা একত্রিত ভাবে করছে, বা কেউ বেশি ভাবে করছে, নাকি সবাই সমানভাবে দায়ী? ভারতের দালালি পিছনে মূলত ভারত আছে। ভারত বিভিন্ন জনকে এই কথাগুলো বলছে, যারা ফ্যাসিস্ট বিরোধী শক্তি, বড় দল বিএনপি, জামাত আর জাতীয় পার্টি থেকে শুরু করে 14 দল সবাই করছে। কিন্তু 14 দলের যে ইতিহাস আপনি নিশ্চয় জানেন, আপনার মনে আছে যে যখন গণহত্যা ব্যাপক হারে শুরু হলো, সেই সময় নাসিম সমন্বয়কারী, ওই যে মোহাম্মদ নাসিম, তার নেতৃত্বে 14 দলের মিটিং হয়েছে। 14 দল কিন্তু এই গণহত্যার পক্ষে রায় দিছে, বলছে ঠিক আছে যে কোনো ভাবে ঠেকানো হোক। তাহলে তাদের প্রতি আমরা কেন অনুকম্পা দেখাবো? তারাও গণহত্যাকারী দোষর হিসাবে একই শাস্তি তাদের উপর নির্ভর করবে। আপনি যে প্রশ্নটা করেছেন কারা এইগুলা করছে, চেয়েও আমরা সত্যের পথা আছে, আমরা বাধ্য করব। যেমন আপনি সোচ্চার হয়েছেন, আমি সোচ্চার হয়েছি, এইভাবে বিএনপি বলেন, জামাত বলেন, আরো পার্টি আছে, যেসব পার্টি আছে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই যে নতুন নাগরিক পার্টি যেটা হয়েছে, তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে যে কোনো বাধা অতিক্রম করে, আপনি দেখেছেন মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী এর মধ্যে বলছে, স্বরাষ্ট্র উপদেষ্টা, যে আওয়ামী লীগ মিছিল বাইর করলে তাদেরকে ঠেকাও, যদি ঠেকাতে না পারো তাহলে পুলিশের, এটা একটা ভালো দিক। কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন যে তুমি নিষিদ্ধ করবে না সে দল, তাহলে তুমি তাকে ঠেকাচ্ছ কেন?
রাইট। এই প্রশ্নটাও আসবে, কিন্তু এখন এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে এই কথাটা বলছে, এটা আমার আপনার যুক্তিযুক্ত কথার জন্যই তো, যে এদেরকে, এরা হলো ফ্যাসিস্ট, এরা গণহত্যাকারী, এদেরকে দমন করে। তো এখন আমরা ওই যে আপনি যে প্রশ্নটা করছেন, আমরা বিভাজনের কোনো মানে রেখা টানবো না। আমরা জানি, আপনিও জানেন যে কারা করছে, কি করছে না করছে, কিন্তু তাদের কানের মধ্যে পৌঁছাবো যে তোমরা এটা ভুল করছো। আজকে আওয়ামী লীগ আসবে, তারা হয় তাদের বিভিন্ন রকম বুঝাচ্ছে যে যত দেরি হবে, একটা কথা মনে আসে, তত বিএনপি ক্ষমতায় পরে যাবে, ক্ষমতায় পিছাই যাবে। এটা কথাটা কিন্তু সঠিক না। যত ভালো হবে দেশটা, এটা বিএনপির জন্য ভালো, জামাতের জন্য ভালো, খারাপ কাজের জন্য, ভারতের জন্য, এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের জন্য, প্রো আওয়ামী লীগারদের জন্য। হ্যাঁ, তারা এদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। এদেশে আর কোনো আওয়ামী লীগের দালালও থাকবে না, আওয়ামী লীগও থাকবে না। তো আমি আপনার মাধ্যমে সব মানে যে দলগুলা ফ্যাসিস্ট দল আছে, বিএনপি বলেন, জামাত বলেন, তাদেরকে বোঝার জন্য, বুঝে নেওয়ার জন্য, নিজেদের মধ্যে যেগুলা পঞ্চম বাহিনী আছে, ভারতীয় দালাল আছে, তাদের মুখে চাবি দিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো। এবং এবং অভিন্ন একটা দাবি এখন আসবে, এরপরে দাবি আছে, কিন্তু একটা দাবি এবং একটা চাওয়া, যে আওয়ামী লীগ এবং তার দোসরদের সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করতে হবে, নিষিদ্ধ করতে হবে। শুধু নিবন্ধন বাতিল নয়। এই যে এনসিপি বলছে নিবন্ধন বাতিল, কেন নিবন্ধন বাতিল হবে কেন? যারা সন্ত্রাসী দল, তারা তো রাজনীতি করতে পারবে না। আপনার নাৎসি বাহিনী কি ইয়ে হয়নি? ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বাহিনী বাতিল হয়নি? নাৎসি বাহিনী বাতিল, এরকম উদাহরণ তো পৃথিবীতে অনেক আছে। তাহলে আমার দেশে সেটা করলে অসুবিধাটা কি? এখন প্রশ্ন, যে সমস্যাটা হচ্ছে, নিষিদ্ধ করা উচিত, কিন্তু একটা বৃহত্তম দল, তাদের নেতৃবৃন্দ এবং জামাতে ইসলামীও মনে করে আওয়ামী লীগ নিষিদ্ধ করা এখন কোনো দরকার নেই। দল হিসাবে তো তারা খারাপ কাজ করেনি, কিছু ব্যক্তি খারাপ কাজ করেছে। ওই যুক্তি হলে তো হিটলার মুসোলিনি চলে যাওয়ার পরে নাৎসি পার্টি এবং ফ্যাসিস্ট পার্টি রেখে দেয়া হতো, যে না না, দলের কোনো দোষ নাই। দল তো কোনো জিনিস না, দল হচ্ছে মানুষ। এই যে মানুষগুলা এবং যে দলের আইডিওলজি হচ্ছে এখানে হিরো ওয়ার্শিপ, একটা কাল্ট ফিগার মুজিব, মানে এক ধরনের ফ্যাসিজম, যেটা স্বৈরাচারী একটা সিস্টেমকে যে দল নারিশ করছে, তার প্রমাণ 15 বছরে কোনো গণতন্ত্র ছিল না। তার মানে সেই দলকে আমরা বিশ্বাস করতে পারি না। এই সিম্পল কথাটা আপনি কি মনে করেন? মির্জা ফখরুল ইসলাম সাহেবরাই তো আওয়ামী লীগের কাছ থেকে অনেক মার খেয়েছেন, অনেক কষ্ট করেছেন। তাদের মাথায় কেন এই সহজ কথাটা ঢুকছে না যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে আমাদের আবার অত্যাচার করবে, লোকজনকে ধরবে, মারবে? আপনি কি মনে, কেন তারা এটা করছে? তারা বিভ্রান্তির মধ্যে আছে, বিভ্রান্তির বেড়াজালে পৌঁছাই গেছে। তাদেরকে আপনি দেখছেন, মনে এর মধ্যে বিভিন্ন নিউজ হয়েছে, কিন্তু নিউজ করাইছে। হ্যাঁ, এটা ভারতের মাধ্যমে, যে বিএনপি যত দেরি করবে নির্বাচনে যেতে, তত তারা ক্ষমতার বলয় থেকে দূরে সরে যাবে। এই এরা বিএনপির মাথার মধ্যে ঢুকে গেছে যে দেরি হলে মনে হয় আমরা আর ক্ষমতায় যেতে পারবো না। কিন্তু এটা তো সম্পূর্ণ একটা ভুল ধারণা। এখন বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, কেউ যদি না থাকে, তাহলে গভর্নমেন্ট ফর্ম করবে কে? 10 বছর হলেও পরে হলেও 5 বছর পরে হলেও তো গভর্নমেন্ট ফর্ম করবে বিএনপি। এবং বিএনপি সফল হবে তখনই যখন এইসব সিস্টেমের পরিবর্তন হয়ে সুন্দর একটা সিস্টেমে যাবে, তারা তখন উন্নয়ন করতে পারবে দেশের। এই বিষয়টা তাদের মাথার মধ্যে কেউ ঢুকাচ্ছে না, এবং যেটা ঢুকাচ্ছে সেটা ওই যে ইন্ডিয়ার ওই কথা, যে দ্রুত নির্বাচন করেন, নির্বাচিত সরকারের সাথে আমরা সম্পর্ক করব। যেই সরকারকে, অন্তর্বর্তী সরকারকে সারা দুনিয়া সাপোর্ট দিছে, সেখানে আপনার ইন্ডিয়া এই কথা বলার অর্থটা কি, এটা তো স্বাভাবিকভাবে বুঝে নেওয়া যায় যে সারা দুনিয়া স্বাগতম জানাচ্ছে ইউনূস সাহেবকে। আর ইউনূস সাহেব বলছে কি, নিষিদ্ধ করছে না, যে আপনারা সিদ্ধান্ত নেন, রাজনৈতিক দলগুলোর উপরে দায়িত্ব ছেড়ে দিয়েছে। তাহলে এই দায়িত্ব, একটা ডেডলকের সৃষ্টি হচ্ছে। ইউনূস সাহেব বলছেন আমি কি করব, রাজনীতিবিদরা, বড় বড় নেতারা, তারা বলছে নিষিদ্ধ করা যাবে না। এই কথাটা কিন্তু উনি মির্জা ফখরুল ইসলামের সোচ্চার প্রতিবাদের জবাবেই তিনি বলেছেন যে আমি তো রাজনৈতিক সরকার না, তার রাজনৈতিক সরকার, সে দলগুলো সিদ্ধান্ত নেবে।
তার মানে নির্বাচন হবে, নির্বাচনের পরে তারা আওয়ামী লীগকে নিয়ে কি করবে। তা আপনি কি মনে করেন না নির্বাচনের আগেই যারা আওয়ামী লীগের গুণ কীর্তন করছে, যে বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে আওয়ামী লীগের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত, একে নিষিদ্ধ করা যাবে না। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হবার পরে মুসলিম লীগ, তাহলে মুসলিম লীগ তো পাকিস্তান সৃষ্টির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মুসলিম লীগ পাকিস্তান না বানালে বাংলাদেশ হতো না। আপনার বাবাও তো 1954 সালে সেই মুসলিম লীগের বিরুদ্ধে যুক্ত ফ্রন্ট থেকে নির্বাচন করে বিজয়ী হয়েছেন, তিনি এমএলএ হয়েছেন। তাহলে তারা কি মুসলিমের শত্রু, পাকিস্তানের শত্রুতা করেছেন? না, তারা চেয়েছেন একটা ভালো পাকিস্তান গড়তে। সেটা সম্ভব, তারা পাকিস্তান আন্দোলনের সাথে ছিলেন, যখন দেখছে তারা লক্ষ্যটা পূরণ হচ্ছে না তখন তারা চেষ্টা করেছেন আর কি আবার নতুন করে কিছু করা। এবং এই মুসলিম লীগকে কিন্তু 71 সালে বাংলাদেশ হওয়ার পরে নিষিদ্ধ ঘোষণা করা হলো। তাহলে তো বলতে পারতো যে মুসলিম লীগ পাকিস্তান বানিয়েছে এবং এই পাকিস্তানের ধারাবাহিকতা বাংলাদেশ পেয়েছে। এই যে আপনি আসল ইতিহাস তুলে ধরেন, এই ইতিহাসগুলো মানুষ জানে না তো, এই ইতিহাসগুলো মানুষ না জানার কারণে আজকে এই অবস্থার সৃষ্টি হয়ে গেছে, আর কিছু না। এবং রাজনীতির ব্যাপার হচ্ছে কি, পলিটিক্যাল সায়েন্সের রাজনীতিক নেতাদের কিন্তু অনেক কর্তব্য, শুধু সব নির্বাচন করে ক্ষমতায় যাবে সেটাই না। রাজনৈতিক দলের, আমি ওই পলিটিক্যাল সায়েন্সে ফার্স্ট ইয়ারে যেটা পড়েছিলাম, যে দলের আর একটা দায়িত্ব হচ্ছে জনগণকে রাজনৈতিক ভাবে শিক্ষিত করা। মানে রাজনীতি করবে, ব্যানার করবে, তারা ম্যানিফেস্টো ছাড়বে, প্রচার করবে। এই রাজনৈতিক দল, যেটা আপনি বলছেন জনগণ জানে না, ইতিহাস জানে না, কি করতে হয় জানে না। আর উল্টা যদি কোনো রাজনৈতিক দল বলে আওয়ামী লীগ তো কোনো দোষ করে নাই, হাসিনা দোষ করেছে, আর ওবায়দুল কাদের দোষ করেছে, তারা তো পালিয়ে গেছে, তার মানে আওয়ামী লীগ একটা নিষ্পাপ একটা এন্টিটি। কারণ আওয়ামী লীগ কিছু থাকতোই, তাহলে শেখ হাসিনা যাওয়ার 8 মাস পরে বহু ভালো লোক আমরা দেখতে পারতাম। তারা সব দেশের বাইরে পালিয়ে গেছে কেন? আপনি ডিস্ট্রিক্ট লেভেল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত আওয়ামী লীগের, পৃথিবীর ইতিহাসে কি আছে যে আপনার সমস্ত সংসদ সদস্য, সমস্ত মন্ত্রী, এমনকি মসজিদের খতিব, জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গেছে? তাহলে তারা দেশের প্রতি কত অন্যায়, অবিচার, দুর্নীতি, খুন, রাহাজানি করছে যে তারা স্বেচ্ছায় সবাই পালাই গেছে, বুঝছেন তো? যে তাহলে সেই আওয়ামী লীগ কিভাবে এখনো থাকতে পারে? এটা তো কোনো যুক্তিতে কোনো কিছুতে থাকতে পারে না, পারে না, পারে না। জি, তাহলে কিভাবে আমরা সরকারের হাতে বল, কোর্টে বল, মির্জা ফখরুল খেলতে পারছেন না, এখন সিদ্ধান্ত আসতে হবে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, এবং সিদ্ধান্ত দেবার মালিক হচ্ছেন ডক্টর ইউনূস। তাহলে আমরা আপনাদের যে আন্দোলন যে করছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করো, আপনার কাদেরকে চাপ দিচ্ছেন? মানে যে দল আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরোধিতা করছে তাদেরকে, নাকি ইউনূস সরকারকে, নাকি শুধু আপনার জনগণকে সচেতন করতে চাচ্ছেন যে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা উচিত? এই তিনটার ভিতরে কোনটা আপনাদের প্রায়োরিটি নাম্বার 1, 2, 3? আমাদের হলো, আমরা চাইছিলাম, বঙ্গভবন ঘেরাও করছিলাম যে চুপ্পুকে, প্রেসিডেন্ট চুপ্পুকে সরাই দেওয়ার জন্য। হ্যাঁ, সে কিন্তু একটা রিস্ক। তারপরে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি। কিন্তু যেহেতু প্রফেসর ইউনূস সাহেব বলছেন যে এইটা আপনারা সিদ্ধান্ত নেন, হ্যাঁ, তার মানে কি বোঝাচ্ছে যে প্রফেসর ইউনূসেরও কোনো আপত্তি নাই, আপত্তি আমাদের রাজনৈতিক দলগুলার। হ্যাঁ, এবং এই আপত্তিটা তাদের বিভ্রান্তিতে পড়ে আমরা চেষ্টা করছি তাদেরকে বিভিন্নভাবে মেসেজ দেওয়ার, বোঝানোর, এই যে আন্দোলন করে, বক্তব্য করে, মিছিল করে, সোশ্যাল মিডিয়াতে এসে, যে তোমরা জাতির ভালোর জন্য, তোমাদের ভালোর জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করো। এখন বিএনপি, জামাত, যদি এই দুইটা দল এবং এনসিপি, 3টা দল বলে যে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাহলে কি এখানে প্রফেসর ইউনূস সাহেব যদি ডিনাই করেন তখন আমরা প্রফেসর ইউনূস সাহেবকে ধরতে পারবো। কিন্তু আগে তো বিএনপি, বড় দল, জামাত, এনসিপি, এদেরকে বলতে হবে। এবং আমরা এটাই তাদের কাছ থেকে প্রত্যাশা করছি যে তারা যেন তাদের সুমতি আসে, আল্লাহ সুমতি দেয়, এবং তারা আমাদের কথা, জনগণের কথা, বাংলাদেশের প্রতিটি মানুষের কথা অনুধাবন করেন যে
এই দেশ থেকে, বাংলাদেশ থেকে মানে বাংলাদেশকে রাহুমুক্ত করবে একমাত্র যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, তাহলে তারা এমনি নিশ্চিহ্ন হয়ে যাবে। এখানে ভারতীয় আধিপত্যবাদ আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না, এবং নির্বাচন তারপরে দিলে সবচেয়ে সেটাই ফ্রুটফুল হবে। আপনারা কি ইতিমধ্যে বিএনপি জামাতের নেতাদের সঙ্গে দেখা করেছেন, এই কথাগুলো বলেছেন তাদের? বিএনপির কোন জামাতের কোন নেতা? না, বিএনপি জামাতের নেতাদের সাথে কথা বলিনি, কিন্তু তাদের মানে মধ্যম পর্যায়ের নেতাদেরকে এটা আমরা মেসেজটা দিচ্ছি, এখনো দিচ্ছি, প্রতিদিনই দিচ্ছি। হ্যাঁ, কিন্তু তারা তাদের কাছে তুলে ধরবে এই আবেদন আমরা তাদের কাছে করছি, এবং তাদের নেতাদের সাথেও যদি তারা বসাতে পারে আমরা বসে এটা আলোচনা করব, এই চেষ্টা আমরা অব্যাহত রাখছি। জি, তো আপনি তাহলে আপনার মির্জা ফখরুল ইসলাম বা তাদের সঙ্গে তারেক রহমানের কাছে আপনারা অ্যাপিল করেন, এ ধরনের কিছু করেন নাই এখনো? করার সুযোগ পাইনি। তারেক রহমানের কাছে তো সবকিছুর একটা ইয়ে আছে, মানে তাদের একটা সিস্টেম আছে। আমি তো তারেক রহমান পর্যন্ত পৌঁছাতে পারছি না। এই যে আপনার মাধ্যমে আমি তারেক রহমানের কাছে আবেদন করছি যে আল্লাহ সুযোগ দিয়েছে আপনাকে, আপনি আর কোনো দ্বিধা করবেন না, আপনি আপনার দলকে নির্দেশনা দিন যে এই আওয়ামী লীগকে, যারা এদেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করবে, তাদেরকে আর নতুন ভাবে ক্ষতিগ্রস্ত করার সুযোগ দেবেন না, তাদেরকে নিষিদ্ধের দাবি তোলেন। ইনশাল্লাহ আপনার কথাতেই ইনশাল্লাহ এটা নিষিদ্ধ হবে আশা করি। আমি আপনার মাধ্যম দিয়ে তারেক রহমানের কাছে আমার এই বার্তাটা সবিনয়ে জানালাম। আমি আশা করব জামাতে ইসলাম, এনসিপির নেতৃবৃন্দ এবং বিএনপির সমস্ত পর্যায়ের নেতৃবৃন্দকে আমি অনুরোধ জানাচ্ছি যে দেশের ভালোর জন্য, জনগণের ভালোর জন্য, মানুষের ভালোর জন্য আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। নিষিদ্ধ এটাই প্রথম না, সারা পৃথিবীতে নিষিদ্ধ হয়েছে সন্ত্রাসীরা, ফ্যাসিস্টরা। অতএব আপনাদের কোনো দায়িত্ব এখানে থাকবে না। আওয়ামী লীগের দায়িত্ব আপনারা নেবেন কেন? খারাপের দায়িত্ব আপনারা নেবেন কেন? আপনার এই কথাগুলো যেন বিএনপি নেতৃবৃন্দের কাছে যায়। বিএনপি সমর্থক নেতা, পাতি নেতা, ছোট নেতা, বড় নেতা যারা আবার অনুষ্ঠান দেখছেন, তাদেরকে কাছে আমিও ডিউ খুদার মতো স্বনির্ভয় অনুরোধ করছি যে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ ব্যাপারটা ত্বরান্বিত করেন, বাধা দেবেন না অন্তত। ডক্টর ইউনূসকে যারা প্রেসার দিচ্ছেন দেখ, আপনারা আগ বাড়িয়ে কথা বলবেন না যে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে বাংলাদেশের ইতিহাস বিকৃত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওনারাও দাবি তুলবে এবং আমি বলবো যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে ইতিহাস সৃষ্টি করেছিলেন, আমি মনে করি যে জননেতা তারেক রহমানও ইতিহাস সৃষ্টি করবে আওয়ামী লীগ নিষিদ্ধ করে। যেমন আপনি ধরেন যে শেখ মুজিব কিন্তু পালিয়ে গেছে পাকিস্তানে, তার সমস্ত সুযোগ সুবিধা ফ্যামিলিকে পাকিস্তানিদের হেফাজতে রেখে সুযোগ সুবিধা দিয়ে, হ্যাঁ, সে পালিয়ে গেছে পাকিস্তানে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা করছে। আজকে আপনি চিন্তা করেন, মেজর জিয়া যদি স্বাধীনতার ঘোষণা না করতো তাহলে কি আপনার মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তো? কখনো পড়তো না। পাকিস্তানেরাই কিন্তু টিকে থাকতো, পাকিস্তানেরাই এখানে বল তবিয়তে থাকতো। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সেদিন যেভাবে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে, এমনকি পাকিস্তান থেকেও অনেক আর্মি অফিসার চলে আসছে, এতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে উনার ডাকের পরে। কিন্তু শেখ মুজিবের ডাকে কিন্তু কেউ আসেনি। এটাই হলো ইতিহাস সত্য, বাস্তব সত্য। সেইভাবে এই আজকে যুগ সন্ধিক্ষণে একটি ইতিহাস সৃষ্টি করবেন জননায়ক, জননেতা জনাব তারেক রহমান। এইটা জাতি প্রত্যাশা করে। আমি জাতির পক্ষের একজন মুখপাত্র হিসাবে, একজন এসো দেশ গড়ির সভাপতি হিসাবে আমি তার কাছে এই আবেদনটা করছি যে সঠিক সময়ে সঠিক কাজটা আপনার পিতা যেমন করেছেন, আপনিও তার পুত্র হিসাবে সঠিক সিদ্ধান্ত আওয়ামী লীগকে এবং তার সহযোগীদের নিষিদ্ধ করবেন এবং সমস্ত বিচার সুসম্পন্ন করার ব্যবস্থা করবেন। এখন যেটা আপনারা তো মধ্যম সারির এবং ছোট দলের নিচের দিকের নেতাদের সঙ্গে কথা বলেছেন, কর্মীদের সঙ্গে কথা বলেছেন, এই ব্যাপারে আপনি বলেন কি রিয়াকশন তাদের কাছ থেকে, আপনি কি শুনেছেন, তারা কি বলছেন এই আওয়ামী নিষিদ্ধ করার ব্যাপারে? মধ্যম সারির থেকে কর্মীদের মধ্যে, বিএনপির কর্মীদের থেকে শুরু করে সবার মধ্যে একটাই চেতনা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আপনি এর প্রমাণ হয়তো দেখেছেন যে কোনো আওয়ামী লীগ যদি মিছিল বের করে, সেই ক্ষেত্রে কিন্তু ছাত্র দলের ছেলেরা যায় প্রোটেকশন দিচ্ছে, সেখানে বিএনপির ছেলেরা যায় প্রোটেকশন দিচ্ছে, জামাতের ছেলেরা যায় প্রোটেকশন দিচ্ছে। তার মানে কি আপনি বুঝছেন না?
মানে বাধা দিচ্ছে, আপনি মিন করছেন বাধা দিচ্ছে, বাধা দিচ্ছে। প্রোটেকশন মানে কি? তাদেরকে সরি আমি কথাটা মানে তাদের মিছিলে বাধা দিচ্ছে, মিছিলে প্রোটেকশন দিচ্ছে, মিছিলে তারা বাধা, তাদেরকে নিরাপত্তা দিচ্ছে না, সিকিউরিটি দিচ্ছে না, তাদেরকে প্রোটেস্ট করছে। হ্যাঁ, প্রোটেস্ট করছে, তাদেরকে প্রোটেস্ট করছে এবং তাদেরকে ধরে আইনে সোপর্দ করছে। উত্তম মধ্যম, শুধু ধরে না, উত্তম মধ্যম দিয়ে আইনে সোপর্দ করছে। তাহলে পালসটা আপনি কি দিচ্ছে? বিএনপির মধ্যম থেকে সাধারণ কর্মীদের পালসটা হলো যে আওয়ামী লীগকে এদেশে নিষিদ্ধ করতে হবে। জামাতের সাধারণ কর্মীদের পালসটা কি? এই পালসটা আওয়ামী লীগ এবং জামাতের নেতৃবৃন্দকে বুঝতে হবে, বুঝে তাদের সুরে, জনগণের সুরে সুর মিলিয়ে এই আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার মধ্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদকে চিরতরে ধ্বংস করে দিতে হবে। তো আপনি মনে করেন যে বিএনপির দলের ভেতরে যদি একটা সার্ভে করে বা গণভোট করে যারা বিএনপির সমর্থক, বিএনপির দলীয় কর্মী নেতৃবৃন্দ, তাদের, তাহলে আপনি কি মনে করেন যে বিরাট অংশ, অধিকাংশ বিএনপির সমর্থক এবং মধ্যম নিম্ন শ্রেণীর নেতা তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দেবে, তাই মনে করেন আপনি? অবশ্যই, ইনশাল্লাহ। কেননা আপনাকে তো আমি উদাহরণ দিলামই যে আওয়ামী লীগ মাঠে নামলে প্রথমে প্রোটেস্ট করছে, প্রথমে বাধাগ্রস্ত হচ্ছে বিএনপির দ্বারা, জামাতের দ্বারা, শিবিরের দ্বারা। তাহলে তো গণভোট হলে আপনার দেখা যাবে যে বিপুল বিপুল ভোটে, ভোটে এরা জিতে যাবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তাহলে একটা কথা, প্রশ্ন ঘুরে বেড়ায় আমার মাথার ভেতরে আসে, বিএনপি যদি গণতান্ত্রিক দল হয়, নির্বাচন করলে তো তারা এই দলের কর্মীদের দ্বারাই নির্বাচিত হবে। তারা যদি মিছিল না করে, সভা না করে, ভোট না দেয়, তাহলে তো বিএনপি নির্বাচনে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। তা আপনি কি মনে করেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি করে, আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরোধিতা করে বিএনপির নেতৃবৃন্দ কি একটা বিরাট রিস্ক নিচ্ছেন? তাদের দলের ভেতরে ভাঙন আসতে পারে, দলের মধ্যম শ্রেণীর নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ তারা বলবে আমরা তোমাদের সঙ্গে নাই, আমরা এখন নির্বাচন না, আমরা আওয়ামী লীগকে আগে নিষিদ্ধ করতে হবে, তারপরে নির্বাচন করতে হবে। এই মির্জা ফখরুল ইসলামরা কি এই ধরনের একটা রিস্ক নিচ্ছেন? কি মনে হয়? না, কিসের জন্য? যে আমরা এত রাজনৈতিক সচেতন হইনি, আমরা উদার রাজনৈতিক হতে পারিনি, দলীয় গণ্ডির বাইরে আমরা যেতে পারি না, আমরা দলের ব্যাপারে কিন্তু ব্লাইন্ড, বুঝছেন? এই জিনিসটা একটু খেয়াল রাখতে, দলের ব্যাপারে ব্লাইন্ড। আমরা দল যে সিদ্ধান্তই নেবে সেটাকেই আমরা ওন করব, বিএনপি সেটাকেই ওন করবে, জামাত সেটাকেই ওন করবে। সমস্যা তো এই জায়গায় যে দলের মধ্যে আত্মসমালোচনার সুযোগ থাকলেও কার্যকর করার কোনো ব্যবস্থা নাই। ধরেন আপনি বললেন যে ওই নেতাকে আমি পছন্দ করি না, কিন্তু বিএনপির যে টপ লিডার সে বললো আমি ওকে পছন্দ করি। টপ লিডারের সিলেকশনটাই কিন্তু এখানে কাজ করবে। মানে গণতন্ত্র বলে কিছু নাই দলের ভিতরে, মানে কোনো দলেই মানে ইয়াটা নাই, মানে যে যুক্তিযুক্ত একটা কিছু থাকবে, বিবেক বোধটা তারা দলীয় ভাবে কোণঠাসা হয়ে গেছে, ব্লাইন্ডনেস যেটা বলে আর কি, যে দলের প্রতি ব্লাইন্ড, দলের ভালো মন্দ তারা দেখার প্রয়োজন আছে। এরা দেখবে হলো নেতারা, এবং নেতাদেরও কথা যে তোমরা কর্মী আছো, কর্মী করো, তোমরা কাজ করো, এইটা হলো তোমাদের কাজ না, কি করতে হবে, কি কর্মসূচি দিতে হবে সেগুলো আমরা দিচ্ছি। এই বোধ থেকে বের হতে পারিনি, না হলে তো আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যেত মুহূর্তেই। তার মানে আমাদের সংকট ওইটাই যে দলের ভিতরে গণতন্ত্র নাই, এটা একটা বিরাট সংকট। দলের ভিতরে কর্মীদের ইচ্ছার প্রতিফলনটা যখনই ঘটবে তখনই আপনার এই যে এই বিষয়গুলা সাথে সাথে নিষ্পত্তি হয়ে যাবে। কিন্তু আপনার প্রশ্নটা বারবার চলে আসে, তাহলে বিএনপি জানে আওয়ামী লীগ তাদের সবচাইতে বড় শত্রু, তাহলে বিএনপির এই বড় বড় নেতারা কেন তারা এটা বলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না? সবকিছু তার প্রশ্ন থাকে, আপনি কেন করছেন? তারা এর পক্ষে একটাই কথা বলে যে স্বাধীনতা আন্দোলনে বিএনপির ভূমিকা ছিল, আওয়ামী লীগের ভূমিকা ছিল, এটা মিথ্যা কথা, বাজে কথা। তো অন্য কোন কারণ থাকতে পারে যে জন্য বিএনপি, যারা আওয়ামী লীগের সবচেয়ে বড় টার্গেট ছিল, লক্ষ লক্ষ বিএনপি কর্মীকে তারা পিটিয়েছে, হাজার হাজার লোকে জেলে দিয়েছে, তারপরেও তারা কোন মোহে, কি কারণে তারা মনে করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না? এটা একটা বিরাট গোলক ধাঁধা। আমি
বুঝি না কেন করে, তারা কেন করছে এটা। আপনি যেমন বললেন পাকিস্তান আন্দোলন, মুসলিম লীগের তো ভূমিকা আমরা সবাই জানি, গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল, জি এবং পাকিস্তানের মধ্য দিয়ে কিন্তু আমাদের স্বাধীনতার প্রথম ধাপ শুরু হয়েছে। জি সেখান থেকে আমরা 5ই আগস্টে এই যে জি স্বাধীনতার স্বাদ পেলাম। তো আপনার সেভাবে ওই হিসাব যদি করেন যে এরা আওয়ামী লীগ স্বাধীনতা, তো এটা তো ধোপে টেকে না। তারা হলো গণবিরোধী, এটাই তাদের প্রথম পরিচয়। জি তারা একদলীয় শাসন কায়েম করছে, এটাই পরিচয় তাদের। এ দেশে রাজনীতি করার মানুষ কখনো মেনে আর নেবে না। তো বিএনপি এটা নানান রকম তারা চিন্তা করে। প্রথম চিন্তা যে ভারতের সাথে তাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তাবে তারা ভোট দেয়, তাহলে ভারত তাদের প্রতি নাকশ হবে। তারা মনে করে যে ভারত ক্ষমতায় যাওয়ার একটা সাপোর্ট ভারতের পক্ষে সম্ভব। হ্যাঁ, ভারতের পক্ষে সম্ভব, কিন্তু ভারতের পয়েন্ট, আপনি এটাকে এলাবোরেট করেন, তাহলে ভারতের এই প্রভাব থেকে আমরা কিভাবে মুক্তি পাবো সে সম্বন্ধে আপনি বলেন। ভারতের প্রভাব থেকে মুক্তি পেতে হলে সচেতন হবে। আপনি হয়তো জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জি এই যে পয়জন আনছিল এ দেশে কিসের জন্য, বাধ্য হয়ে আনছিল ভারতের অনুরোধে, চাপাচাপিটা কিন্তু এটা আপনি ভালো করে জানেন। হ্যাঁ, এটাই তারা ওই যে পুশিন করাইছে, মানে সুস হয়ে ঢুকছে, ফাল হয়ে বের হয়েছে। না সেখানে এটা না, যখন আপনার ইয়াতে ওই যে 81 সালে যখন ঢোকায় শেখ হাসিনাকে প্রথম যখন এই দেশে আসার সুযোগ দেয় প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এটা তো ভারতের চাপেই কিন্তু উনি, এটা ভারতের চাপ বলেন অনুরোধ বলেন, উনি কিন্তু ঢুকাইছিলেন। তো বিএনপিকে এই ইতিহাসটা মনে রাখতে হবে যে আজকে জিয়াউর রহমান মানবিকতার কারণে হোক, ভারতের অনুরোধে হোক, শেখ হাসিনাকে ঢুকানোর কারণেই তো আজকে বিএনপিকে এত খেসারত দিতে হলো। এমনকি জিয়াউর রহমানের, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনটাও গেল। আপনি আরো জানেন যে যেদিন প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যায় সেদিন সে বোরকা পরে ইন্ডিয়ায় পালাতে গেছিল, বর্ডারে ধরা পড়ছিল, এটাও আপনার নিশ্চয় জানা আছে। হ্যাঁ, অতএব আমি ওই দৃষ্টিকোণ থেকে বিএনপিকে আমি সতর্ক করব যে আপনারা অতীত ইতিহাস দেখেন যে তাকে নিয়ে এসে কি হয়েছিল। আবার যদি আওয়ামী লীগের পুনর্জীবিত হওয়ার সুযোগ আপনাদের আনুকূল্যে পায়, অথবা আপনাদের সহমর্মিতায় পায় যে আপনিও রাজনীতিবিদ, তারাও রাজনীতিবিদ, তারা রাজনীতিবিদ না, তারা রাজনীতিজীবী, আপনারাও রাজনীতিবিদ, তারা রাজনীতি করেই খায়, তাদের পেশাই হলো এটা, রাজনীতি করে খাওয়া। অতএব তাদেরকে প্রথম বাধা দিতে হবে। আর দ্বিতীয়ত এরা মনে করছে যে আওয়ামী লীগের যা ভোট টোট আছে সেগুলা মনে হয় আমরা পাবো, কিন্তু তাদের এটাও জানা দরকার যে আওয়ামী লীগ কখনো ধানের শীষে ভোট দেবে না, দেবে না, দেবে না। আমাদের 60 বয়স, আমি কখনো দেখি নাই, জানি না। আমি স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে যাবত পর্যন্ত যত ঘটনা, সেগুলার কোনোটা প্রত্যক্ষ সাক্ষী এবং কোনোটার সাথে আমি সম্পৃক্ত, একদম সচেতন নাগরিক, রাজনৈতিক নাগরিক হিসাবে আমি কঠিনভাবে সম্পৃক্ত। জি, হ্যাঁ, আমরা এই আলোচনার দ্বিতীয় পর্বে আমরা যাব বাংলাদেশের সংকটে। এর মধ্যে একজন দর্শক প্রশ্ন করেছেন, জাহিদ হাসান, তিনি প্রশ্ন করছেন যে 1975-এর হিরো বীর দেব, মানে আপনার বড় ভাই বজলুল হুদা সহ, তাদেরকে কেন জাতীয় বীর হিসাবে স্বীকৃতি দেয়া হচ্ছে না? জাতীয় বীর আর গ্রেট এমানসিপেটর, এই শব্দটা উনি ব্যবহার করেছেন, যে বিরাট মুক্তিদাতা, জাতীয় বীর এবং মুক্তিদাতা হিসাবে কেন তারা সরকারি ভাবে প্রতিষ্ঠিত হচ্ছেন না? কারণটা কি? খুবই সুন্দর প্রশ্ন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি যিনি প্রশ্নটা করেছেন। যে এই প্রশ্ন কিন্তু সমগ্র জাতির, যেমন ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি সবার আছে, সেরকম ভাবে 15 আগস্ট বিপ্লবীদের আপনার সবাইকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবিও সবার। আবার যে বীররা বেঁচে আছেন 15 আগস্টে, তাদেরকে রাষ্ট্রীয় সম্মানে দেশে ফিরিয়ে আনার দাবিও কিন্তু আছে। খুবই সুন্দর। তো এখানে আছে। আর দ্বিতীয়ত, যেটা ইন্ডিমিনিটি অ্যাক্ট 1996 সালে যেটা হাসিনা বাতিলের অভিনয় করছিল, সেটা অ্যাকচুয়ালি কিন্তু বাতিল হয়নি, এটা হলো এখনো রয়ে গেছে। ওরা যে বিচারটা করছে সমস্ত কিছু অবৈধ, কেননা 2/3 মেজরিটি লাগবে, এটা আপনি হয়তো জানেন। এটা ফরমান জারি করছিল খন্দকার মুস্তাক সাহেব, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটাকে আইনে পরিণত করছিল, কারণ ওনারও
একটা এই বিপ্লবের প্রতি সাপোর্ট ছিল। হ্যাঁ, যার জন্য উনি এটাকে আইনে পরিণত করেছিলেন 1979 সালের সংসদে, এবং সেটা আইনে পরিণত হয়ে গেছিল। কিন্তু আর সেই আইনে পরিণত একটাকে যদি আপনার আবার বাতিল করতে হয় তাহলে 2/3 মেজরিটি লাগবে। কিন্তু হাসিনা ওইটা 2/3 মেজরিটি করেনি, সিঙ্গেল মেজরিটিতে সে এটাকে বাতিল বলে দেখাইছে জাতির সামনে, তারপরে বিচার করছে। অতএব এই বিচার সম্পূর্ণ অবৈধ। এখন এই সরকারের যিনি প্রশ্ন করছে তাকেও বলছি, এবং আমাদেরও দাবি এই বিচারকে অবৈধ ঘোষণা করা হোক। তারপরে মেজর বজলুল হুদাকে শেখ হাসিনা নিজে হাতে জবাই করে হত্যা করছে, পৃথিবীর জঘন্যতম অপরাধ সে করছে। তো এইগুলা প্রত্যেকটা বিচার হতে হবে। ওনার ডেড বডি দেখেছিলেন, গলায় সেলাই করা ছিল, ফাঁসি দিলে। হ্যাঁ, আমি নিজে দেখছি, আমি নিজে এইখান থেকে গ্রহণ করতে চাইছিলাম, কিন্তু এরা বলছে যে না, জেলখানে গ্রহণ করা যাবে না, আপনার দেশের বাড়ি চলে যান। দেশের বাড়ি যাওয়ার পরে ওখান থেকে সাথে সাথে বলছে যে এখনই কবর দিতে হবে, এখনই কবর দিতে হবে। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষ চলে আসছে, কিন্তু এর মধ্যে তাকে তো সবাই ভালোবাসতো। লক্ষ লক্ষ মানুষ আসার পরে আপনার বলছেন নো, আমরা তো জানাজা পড়াবো, সবকিছু করে, তখন বাধ্য হয়েছে তাকে দিতে। দেওয়ার পরে আমরা দেখি যে তার পুরা গলা কাটা, বড় বড় সুতা দিয়ে এইখানে সেলাই করা। আমার বোন আসছে, ওরা আমাদের বলছিল, আমার বোন লিজা আপাকে ডাকছি, সে আসছে, সে এসে লাশ গ্রহণ করছে, আমি সহ লাশ গ্রহণ করে বাড়ির মধ্যে নিয়ে গেছি, যে দেখছি এইখান থেকে পুরা গলাটা কাটা, কিন্তু হাতের রগ, পায়ের রগ, কোথাও কোনো কাটা নাই আর, বুঝছে? এই জঘন্যতম নৃশংস হত্যা করছে তারা, একের পর এক হত্যা। আমার মাকে বাড়ি থেকে, মানে বাড়ির জিনিসপত্র সমস্ত তস নস করে, বাড়ি ভাঙার কথা বলে, আমাদের বাড়ি ঘর ভেঙে চুরে শেষ করে দিয়েছে। হুদা, মেজর বজলুল হুদা, আমার ভাইয়ের কবর পর্যন্ত তারা ভেঙে চুরে চুরমার করছে। আমার মা এই আশ্রয়হীন হয়ে মারা গেছে। আমার ভাগ্নি আফসানা লীলা পাশা, আপনি এর আগে শুনছেন, দেখছেন, বলছেন যে তার মা মানে এখন মানে সে যে কি অসহায় বলতে পারে না, তাকে শ্যামলী পরিবহনের গাড়ি চাপা দিয়ে শেখ হাসিনা তার অফিস মিলে সবাইকে একসাথে করে তাকে হত্যা করছে। এবং তার মা এখন অসুস্থ হয়ে আছে, এই যে সুস্থ হতে পারছে না, সুস্থ হতে তার সম্ভব না। তো যারা এই অন্যায়গুলা করেছে যাদের সাথে, তারা দেশের সূর্য সন্তান, দেশের মুক্তিযোদ্ধা, তারা দেশকে ভালোবেসে দেশের প্রতিটা মুহূর্তে 71 সালে 75 সালে নিজের জীবনকে তুচ্ছ করে চলে এসেছিল। কিন্তু তার বিনিময়ে কিন্তু তারা দেশ থেকে কোনো কিছু গ্রহণ করেনি, না গ্রহণ করেনি মুক্তিযোদ্ধা ভাতা, না গ্রহণ করেনি ট্যাক্স ফ্রি গাড়ি, না গ্রহণ করেনি কোনো প্লট, সেনাবাহিনীর কোনো প্লট তারা গ্রহণ করেনি। হ্যাঁ, তাহলে তারা একদম দেশ মাতৃকার জন্য লড়াই করেছে এবং জীবন দিয়ে গেছে। তো এইটা আমার আরেকটা প্রশ্ন, ওই প্রশ্নের পিঠাপিঠি চলে আসে যে 75-এর বীরদেরকে সম্মানিত ভাবে সুপ্রতিষ্ঠিত করা হলো না কেন? বিভিন্ন জায়গায় তাদের স্ট্যাচু, ছবি, হলের নাম, রাস্তার নাম, বিভিন্ন জিনিসের নামকরণে এই 12-13 জন হিরো যারা শেখ মুজিবকে উৎখাত করেছিল, তাদের কোনো আমরা কিছু চিহ্ন দেখি না, কোনো নাম কোথাও দেখি না। কিন্তু সবচেয়ে ট্র্যাজিক ব্যাপার হচ্ছে, হাসিনা তো 96 থেকে 2001 পর্যন্ত ক্ষমতায় ছিল। 2001-এ বিএনপি ক্ষমতায় আসার পরে এই যে অগাস্ট বিপ্লবের বীরেরা যারা বাংলাদেশে থেকে ধরা পড়লেন, জেলে গেলেন, তাদেরকে ছেড়ে দেওয়ার কোনো, যে প্রশ্নটা আপনি করলেন যে 2/3 মেজরিটি দিয়ে যে ইনডেমনিটি অ্যাক্ট করা হয়েছে, হাসিনা সিঙ্গেল মেজরিটি দিয়ে সেটা বাতিল করলো। সুতরাং ওই আইন তো তারাও জানতেন। বিএনপির তখন আইন মন্ত্রী ছিলেন আপনার আমাদের কি কুখ্যাত মওদুদ আহমদ, সাদেক হোসেন খোকা, এরা তো আওয়ামী ইন্ডিয়ান ব্যানারে ক্যারি করেন, তাদের পক্ষে তারা কাজ করতেন। তো তাদের প্রভাবের ফলেই কিন্তু খালেদা জিয়ার যে সরকার তাদেরকে জেল থেকে মুক্ত করে, যে ইনডেমনিটি আইন বাতিল হয় নাই, এটা তোমরা বেআইনি ভাবে তাদেরকে ধরেছো, তাদেরকে মুক্ত করে দিতে পারতেন। তারা দেশে থাকুক বা দেশের বাইরে চলে যাক, সেই স্বাধীনতা দিয়ে দিলে এতগুলো লোকের ফাঁসি হতো না। এজন্য কিন্তু এক ধরনের
মানে দায়িত্ব থাকে, মানে সর্ববৃহৎ দলের একটা দায়িত্ব থাকে, এটা তারা এড়াতে পারবেন না। যে আমি কিন্তু বাংলাদেশে থাকলে এখন যদি ভোটাভুটি হয়, আমি যদি ভোট দেই, আমি কিন্তু বিএনপিকেই ভোট দেব, আমি আর কোনো দল করতে পারছি না। আমি বিএনপি বিরোধী নই, হ্যাঁ, ভোট দিতে হলে আপনিও বিএনপি কে দেবেন, আমিও দেব। কিন্তু জি, প্রশ্ন থেকে যায় যে আপনারা কেন এই বীর সেনানীদেরকে মুক্ত করলেন না? এবং ওই একটা ঘটনা ওটা ঘটলো, আর ওই যে তথাকথিত যুদ্ধাপরাধী নামে নিরীহ লোকগুলোকে ফাঁসি দিয়ে হত্যা করলো। তখন তো মওদুদ আহমদ বলল দেশ আজ কলঙ্কের হাত থেকে বেঁচে গেছে। এই যে দ্বিচারিতা, মানে বিএনপির তো জানা উচিত, বাংলাদেশের সবাই জানেন যে 15ই আগস্ট না হলে বিএনপির জন্মই হতো না। জিয়াউর রহমানের নাম লোকে শুধু জানতো যে মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তাকে আর বাংলাদেশের প্রেসিডেন্ট হবার কোনো সম্ভাবনাই ছিল না 15ই আগস্ট এবং 7ই নভেম্বর না হলে। এই যে এক ধরনের অকৃতজ্ঞতা, এই অকৃতজ্ঞতার দাম বিএনপি দিয়েছে 15-16 বছর। আর এখন যদি তারা মনে করে যে আওয়ামী লীগ স্বাধীনতা এনেছে, তাদের নিষিদ্ধ করা যাবে না, এটা অত্যন্ত লজ্জার, দুঃখের, অবিশ্বাস্য একটা পরিতাপের বিষয়। তো এখান থেকে আমি চলে আসছি আপনার অন্য পর্বে, যে এখন যে বাংলাদেশে একটা বিতর্ক চলছে যে আগে সংস্কার হবে নাকি আগে নির্বাচন হবে। আমি এটা এক টক শোতে আগেও বলেছি, ডক্টর ইউনূস যখন 8ই আগস্ট শপথ গ্রহণ করলেন, তিনি কিন্তু ওই প্রধান উপদেষ্টা হচ্ছেন কোনো সময় দিয়ে না, যে 3 মাস 6 মাস 1 বছর 1.5 বছরের জন্য আমি প্রধান উপদেষ্টা হচ্ছি। তিনি বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন। তিনি কোনো চুক্তি সাইন করে বলেননি এই যে ডিসেম্বর 2025 সালের ভেতরে আমি চলে যাব, বা জুন 2026 সালে আমি চলে যাব। তার উপর যে প্রচন্ড চাপ সৃষ্টি করছে সর্ববৃহৎ দল যেটা করছে, ওটা খুবই লজ্জার এবং ঘৃণার এবং দুঃখের বিষয়। তারা গণতন্ত্রের কথা বলছেন, 54 বছরে গণতন্ত্র দেশে ছিল মাত্র 10 বছর। 5 বছর জিয়াউর রহমানের আন্ডারে, আর 5 বছর খালেদা জিয়ার আন্ডারে 91 থেকে 96। 54 বছরে 44 বছর গণতন্ত্র ছিল না, আর সেখানে আরো না হয় 4 বছর যাক, এবং 2029 সালের নির্বাচনের ডিউ, হাসিনা বেঁচে থাকলে 2029 সালের নির্বাচন হতো। এর ভেতরে তো বিএনপি এই আন্দোলনে নামেনি। বিএনপি তো মির্জা ফখরুল বলে দিলেন যে ছাত্রদের আন্দোলনের, সেই কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। তারপরে এখন তারা ওন করছেন, প্রথমে ডিজোন করলেন, এখন ওন করছেন আমরা কিন্তু এই সিদ্ধান্ত নেব আমরা কবে নির্বাচন হবে না হবে। এটা নিয়ে দেশটাকে অযথাই দ্বিধা বিভক্ত করে দেয়া হচ্ছে। আমি ডক্টর ইউনূসকে তো আমি তো অনুষ্ঠান করে বলেছি যে তাকে আরো 4-5 বছর তার ক্ষমতায় থাকা উচিত। আপনি কি মনে করেন? সংস্কার উনি করলেন, সংস্কার ইমপ্লিমেন্ট করতে দেবেন না? সংস্কারটা ইমপ্লিমেন্ট করবে, এই সরকার ইমপ্লিমেন্ট করে একটা গণভোট করবে, তারপরে পার্লামেন্ট কেমন হবে, আমাদের কনস্টিটিউশন কেমন হবে, ওইটার উপরে বেস করে নতুন নির্বাচন হবে। কারণ বিপ্লবের একটা বৈধতা আছে, বিপ্লবী শাসককে বৈধতা দেয়। নেপোলিয়নের বৈধতা দিয়েছে ফরাসি বিপ্লব, তদ্রূপ ডক্টর ইউনূসের বৈধতা তো, উনি তো 45% ভোট পেয়ে ক্ষমতায় আসেননি, উনি 80% লোকের, 90% লোকের সমর্থন পেয়ে ক্ষমতায় এসেছেন। ওইটাই তো তার লেজিটিমেসি। এইটা ডক্টর ইউনূস বুঝতে পারেন না কেন, এটা আমি বুঝতে পারি না। এবং তাকে তাড়াহুড়া করে সরিয়ে দিয়ে নির্বাচন করতে হবে আওয়ামী লীগকে রেখে, আবার আওয়ামী লীগকে বহাল তবিয়তে রেখে তাড়াহুড়া করে নির্বাচন করতে হবে। জাতীয় পার্টি, আওয়ামী লীগ, মেননের পার্টি, ইনুর পার্টি, এই মেনন ইনুন সেই বদমাস চোর গুলো তো আবার বেরিয়ে আসবে জেল থেকে। মানে ইউনূস সাহেব চলে গেলেই কিন্তু তারা ছাড়া পেয়ে যাবে। এই যে ইনু বলেছে না আমাদেরও দিন আসবে, তখন হাসিনার সঙ্গে মিলে অবৈধ না হলে পারে তারা নির্বাচন করে আবার ক্ষমতায় আসতে পারে। সুতরাং এই ব্যাপারটা আপনি কি মনে করেন, আগে সংস্কার নাকি আগে নির্বাচন, কোনটা চান আপনি?
কেননা আমি এ প্রসঙ্গে বলি যে নির্বাচন অবশ্যই নির্বাচিত সরকার এদেশ পরিচালনা করবে, জাতীয় নির্বাচন হতে হবে, কিন্তু আজ কালকেই দেওয়া যায় নির্বাচন, অসুবিধা নাই, এক সপ্তাহের মধ্যে নির্বাচন দেওয়া যায়, অসুবিধা নাই। কিন্তু নির্বাচন দিলে যে সরকার গঠিত হবে, যে সংসদ সদস্যরা হবে, সেই সংসদ সদস্যরা অবশ্যই ভালো আছে, একটা অংশ ভালো আছে, কিন্তু বেশিরভাগই আপনার ব্যবসায়ী, করাপ্টেড। এটা আমি নির্দ্বিধায় বলবো, বেশিরভাগই আপনার দুর্নীতিগ্রস্ত, বেশিরভাগই লোভ হিংসা স্বার্থের ঊর্ধ্বে তারা নাই। হ্যাঁ, বেশিরভাগই আপনার দুর্নীতিবাজ, যারা রাজনীতিকে পেশা হিসাবে নিয়েছে। হ্যাঁ, আজকে আপনি ধরেন, আমি 1954 সালে আমার আব্বা নির্বাচিত হয়েছেন, তাকে ধানমন্ডি প্লট দিছে, কিন্তু সে প্লট নেয়নি। বলছে আমি আইন প্রণয়ন করতে আসছি, আমি আইন প্রণয়ন করব, আমি ধানমন্ডি প্লট নেবো কেন? সে যে প্লটের যে বরাদ্দ পত্র সেটা ছিঁড়ে ফেলাই দিছে, বলছে এগুলো আমি নেবো না। দরকার তো এ ধরনের মানুষের। মেজর বজলুল হুদা সংসদ সদস্য ছিলেন, উনিও ছিলেন, কিন্তু উনার যে কয় বছর ছিলেন সেই কয় বছর এখন স্বর্ণাক্ষরে লেখা আছে। মানুষ যে দেশকে ভালো লোক হলে যে দেশটাকে ভালো করা সম্ভব, সেটা সম্ভব। আমি ডিউক, আমার চুয়াডাঙ্গা 1 আমার সিট, বুঝছেন তো, চুয়াডাঙ্গা 1। এইখানে আপনি যত লোক পাবেন আমার পরিচিত, আপনি শুধু জিজ্ঞেস করবেন যে ডিউককে দিলে কেমন হয়, এক বাক্যে বলবে হ্যাঁ ডিউককে দেওয়া যায়, সে ভালো, সব দিক থেকে যোগ্য, দক্ষ, সৎ, দেশপ্রেম আছে। কিন্তু আমাকে কি কোনো দল নমিনেশন দেবে? দেবে কাকে? যার টাকা আছে, যে পার্টি ফান্ডের টাকা দিতে পারবে, যে আদার্স লবিং গ্রুপকে, লবিস্টকে টাকা দিতে পারবে, সেই নমিনেশনটা। তাহলে যদি আমি এখন নির্বাচন করি, তাহলে তো এটার কোনো পরিবর্তন আসবে না। আপনার যে সংবিধান, যে শাসনতন্ত্র, এটা কি ব্রিটিশ রচিত সংবিধান, ব্রিটিশ রচিত শাসনতন্ত্র। এইখানে ব্রিটিশরা রচনা করছিল কিসের জন্য? এই দেশ এবং জাতিকে শাসন এবং শোষণ করার জন্য। তাহলে শাসন শোষণ করার জন্য যে আইন, যে শাসনতন্ত্র, যে সংবিধান, এটা তো স্বাধীন জাতির জন্য না, স্বাধীন দেশের জন্য এই সংবিধান বা শাসনতন্ত্র নাই। তাহলে এই সংবিধান রেখে কিভাবে আপনি নির্বাচন করে আপনি মানে লক্ষ্যে পৌঁছাতে পারবেন, দেশ গড়তে পারবেন? বিএনপি যতই 36 দফা দিক, সেটা তো ইমপ্লিমেন্ট করতে হবে যাদেরকে নিয়ে সরকার গঠন করবে, তাদেরকে নিয়ে, এই আমলাদের নিয়ে, এই ডিসিএসপিদের নিয়ে। তাহলে বিএনপি বলুক, কিন্তু বিএনপি তো এটা চিন্তা করতে হবে যে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করবো আমরা। আমরা তো ইমপ্লিমেন্ট করতে। আপনার কথা খুবই পরিষ্কার, আমি বুঝে গেছি, আমরা সবাই, দর্শক শ্রোতারাও বুঝে গেছেন। আপনি চান সংস্কার হোক, ইউনূস সাহেবকে সময় দেয়া হোক, তারপরে নির্বাচন হোক। অনেক ধন্যবাদ। অবশ্যই নির্বাচন হোক, এখানে বিএনপির ভীত হওয়ার কোনো কারণ নাই। বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, আর আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। বিএনপি তাদের ক্যান্ডিডেটের মধ্যে সংশোধিত হবে, তারা হলো ঠিক হবে, সঠিক ক্যান্ডিডেট নির্বাচিত করতে পারবে, এবং সত্যিকার ভাবে দেশ একটা বিএনপির মতো ভালো সরকার। নতুন সংবিধানের অধীনে একটা সংস্কারের পরে নির্বাচন হবে, যারা গণতন্ত্র, যারা নতুন সংবিধান এবং নতুন শাসনতন্ত্রের অধীনে, শাসনতন্ত্র। কারণ এই শাসনতন্ত্র দিয়ে তো আপনি কোনো ফল পাবেন না। আমলারা চুরি করছে, আমলারা ডাকাতি করছে, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার চুরি। আপনি দেখেন কোন ডিপার্টমেন্টে চুরি ডাকাতি নাই? এটা সবাই জানি আমরা। তার মানে আমাদের যদি সংস্কার দ্রুত করে, তারপরও আমার একটা প্রস্তাবনা, যদি খুব দ্রুত যে নির্বাচনের সংস্কার করার টাইম লাগছে, তাহলে অন্তত আমি মনে করি প্রত্যেক জেলায় একজন করে জেলা সেবক, জেলা প্রশাসক না, প্রশাসক কিসের, স্বাধীন জাতির জন্য প্রশাসক হতে পারে না, জেলা সেবক। সংস্কারগুলো হোক, তারপরে জেলা সেবক 64টা জেলায়, আমার প্রস্তাব থাকবে আপনার মাধ্যমে, 64টা জেলায় 64 জন সেবক দেবে, যারা হলো লোভ হিংসা। আরেকটা অনুষ্ঠানে এই বিশদ আলোচনা করব, আজকে সময় হবে না। তবে আমি কথাটা বুঝে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সংস্কারের পরে নির্বাচন হবে, এবং আমরা তো কোনো দলকে গ্যারান্টি দিতে পারি না যে এরকম হলেও আপনারা জিতবেন। যারা জনগণের ভোট পাবে, এখন যে জাতীয় ন্যাশনাল সিটিজেন্স পার্টি যে ছেলেরা বানিয়েছে, এমনও হতে পারে তারা দেখবেন যে সংখ্যাগরিষ্ঠ হয়ে ক্ষমতা উঠে বসলো, কিন্তু আওয়ামী লীগ কোনো অপশন নয়। এ কথা বলেই আমি নির্বাচনটা এমন পর্যায়ে হবে যখন মানুষ তার ভোট অধিকার এর ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারবে, টাকার বিনিময়ে না।
জি জি। মানে ক্যান্ডিডেটের সততার তার মানে উপরে। আমাদের সংস্কৃত একটা যে হুম, কনস্টিটিউশন আসবে তার উপর হুম, আমরা নির্বাচন করব। তো আমরা ডিউক জি, জি। হুদাকে অনেক ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে এই ভাইয়া এই আমার একটু যাওয়ার আগে একটু কথা, হ্যাঁ একটু কথা, আমি একটু আমার একটা সারাংশ আমি একটা পড়ে শোনাতে চাই, 1 মিনিট 2 মিনিট। বলেন। আপনি যদি শুনেন, জাতির উদ্দেশ্যে, দেশের উদ্দেশ্যে এবং সরকারের উদ্দেশ্যে, জি উপদেষ্টার পরিষদের উদ্দেশ্যে, জি যে এটা হলে হয় যে দুর্নীতির শেষ চাই, নিরাপদ দেশ চাই, জি কথা নয় কাজ চাই, কথা কাজে মিল চাই, নিরাপদ দেশ চাই, অপরাধ মুক্ত শান্তিময় দেশ গড়ার প্রতিজ্ঞায় দুর্নীতির শেষ চাই, ক্ষুধা দারিদ্র মুক্ত স্বাধীন সার্বভৌম সমৃদ্ধশালী আত্মনির্ভরশীল দেশ চাই, জবাবদিহিহীন শাসক নয়, জনগণের প্রভু নয়, জনদরদি সেবক চাই, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার অভাব নয়, স্বনির্ভর দেশ চাই, সুনাগরিক হিসেবে গড়ে ওঠার এবং দেশ সেবার সুযোগ ও পরিবেশ চাই, পরিপূর্ণ মৌলিক অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রত্যেকের প্রাপ্য অধিকার চাই, স্বাধীন দেশ ও জাতির জন্য স্বাধীন শাসন ব্যবস্থা এবং স্বাধীন সংবিধান চাই, প্রতি নাগরিককে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় রাখার পূর্ণ নিশ্চয়তা চাই, নিজ দেশের প্রতি গভীর ভালোবাসায় স্নাত হয়ে আচ্ছাদিত সবাই এক পতাকায়, সবার জন্য এক নিয়ম, সুযোগ সুবিধাও এক, কারো সাথে কারো তফাৎ নয়, প্রথম থেকে শেষ চাই, চাওয়া একটাই, খারাপের শেষ চাই, রাহু মুক্ত দেশ চাই, ভারতীয় আধিপত্য মুক্ত দেশ চাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দর্শক মেজর বজলুল হুদা ভাইয়ের কথাগুলো শুনেছেন, কথা বুঝতে পেরেছেন তার যে দাবিগুলো। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা স্বাধীন নাগরিকের এই দাবি রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে যারা আন্দোলন করেছে, যারা শহীদ হয়েছে, যারা আহত রয়েছে, প্রত্যেকের ঠিক একই দাবি নিয়ে তারা জীবনযাপন করছে। আমরাও চাই ৭৫-এর যে সমস্ত বীর শ্রেষ্ঠরা রয়েছেন, বীর সৈনিকেরা রয়েছেন, মেজর ডালিম কর্নেল রশিদ, তাদেরকে রাষ্ট্রীয় সম্মান দিয়ে দেশে ফেরানো হোক, এবং যারা মারা গিয়েছে হাসিনা প্রহসনের বিচারের মাধ্যমে যাদেরকে খুন করেছে তাদের কবরের সামনে গিয়ে সেই রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হোক। এবং তিনি দাবি করেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এটা তো আমি মনে করি সাধারণ জনগণের একটি মৌলিক দাবি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ করা না হয় তাহলে আমাদের বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি সেটা আরো বেড়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি অলিতে গলিতে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ছোটখাটো মিছিল করছে, আর দিন দিন যেন সেই মিছিলটি বড় হচ্ছে, অর্থাৎ সন্ত্রাসীরা একত্রিত হচ্ছে। যদিও তারা কিছু করতে পারবে না, কিন্তু সাধারণ জনগণের জানমালের ক্ষতি করতে পারবে, এবং ক্ষতি সেটা তারা করে ফেলবে। যখন তারা জানমালের ক্ষতি করা শুরু করবে, তখন যদি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়, তখন হয়তোবা একটু দেরি হওয়ার কারণে অনেকের জীবন শেষ হয়ে যেতে পারে, অনেকের ব্যবসা বাণিজ্য শেষ হয়ে যেতে পারে। এই জন্য আওয়ামী লীগ রাজপথে সক্রিয় হওয়ার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাদের শিকড়ের থেকে একদম উপরে ফেলতে হবে। আর না হয় এই আওয়ামী লীগ এতটাই ভয়ঙ্কর, তাদের কাছে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। এই আওয়ামী লীগ এতটাই ভয়ঙ্কর, তারা মানুষের দয়া তো বড় কথা, মানুষের সাধারণ জানের যে একটা মূল্য সেটা তারা দিতে জানে না। এই জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ করা ছাড়া আর কোনো দ্বিতীয় পথে হাঁটা যাবে না।